হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ বং ইনফোপিডিয়া। স্বাধীনতার প্রাক্কালে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটু ভিন্ন স্বাদের এক কাহিনী। আজকে আমরা শোনাব একজন বিস্তৃত বিপ্লবী ও দেশপ্রেমিক সতীশচন্দ্র দের জীবনী। তথ্য নির্ভর এই কাহিনীটি আমরা পেয়েছি লেখক রণদৃপ্ত শীলের কাছ থেকে। সতীশচন্দ্র দের সাথে তার পারিবারিক সংযোগ আমরা গল্পের শেষে ব্যক্ত করব। বং ইনফোপিডিয়ার তরফ থেকে আমরা রণদৃপ্ত শীলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই কাহিনীটি আমরা আপনাদের শোনাব লেখকের জবানবন্দিতে। তাহলে চলুন শুরু করা যাক। দুর্ধর্ষ বিপ্লবী বিপিন বিহারী গাঙ্গুলির প্রিয় শিষ্য এবং গুপ্ত বিপ্লবী সংগঠন আত্মোন্নতি সমিতির সদস্য ছিলেন সতীশচন্দ্র দে। রডা কোম্পানির অস্ত্র লুঠে তার ভূমিকা ছিল। পরে অবশ্য তিনি গান্ধীবাদী হয়ে যান। আজ থেকে 28 বছর পূর্বে নীরবে পেরিয়ে গিয়েছিল এই বিপ্লবীর জন্ম শতবর্ষ। সাল 1920। এক ভদ্রলোকের বাড়িতে এসেছিল বছর 30-এর একটি যুবক। লোকটির সহধর্মিণী তৎক্ষণাৎ চিড়ে ভাজা ও ছানার জিলিপি সহ চা বানিয়ে আনলেন। এই দম্পতি আপন ভোলাদের বড় স্নেহ করতেন। ছেলেটি তার নিজের লেখা একটি পাণ্ডুলিপি এনেছিল। সেটাই পড়ে সেই দম্পতিকে সে শোনাচ্ছে। সহসা একজন বৈষয়িক কর্ম নিয়ে আলোচনা হেতু ভদ্রলোকটির সঙ্গে দেখা করতে আসলেন। ছেলেটি ভাবল এবার বুঝি তাকে বিদায় নিতে হবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে ভদ্রলোক সেই দেখা করতে আসা লোকটিকে বললেন, আমি কাজে ব্যস্ত, অন্য সময় এসো। লোকটি চলে যেতে ছেলেটি সাহস সঞ্চয় করে বলল, আপনি তো আমার সহিত গল্প করছেন, কাজ সেরে নিলেন না কেন? ভদ্রলোক বললেন, সতীশ, ভুলে যাচ্ছ কেন? গল্পই যে আমার কাজ। সেদিনের সেই দম্পতি ছিলেন নামকরা সাহিত্যিক প্রমথ চৌধুরী এবং ইন্দিরা দেবী চৌধুরানী, এবং সেই বছর 30-এর ছেলেটি ছিলেন বিস্তৃত বিপ্লবী ও দেশপ্রেমিক সতীশচন্দ্র দে। সতীশচন্দ্র দের জন্ম হয় 9 ডিসেম্বর 1892 সালে মধ্য কলকাতার শিয়ালদহ অঞ্চলে ডিকসন লেনে এক মধ্যবিত্ত পরিবারে। অকৃপণ পিতা চন্দ্রনাথ দের আদর্শবাদী স্নেহের ছায়ায় তার জীবন গড়ে ওঠে। বাল্যকাল থেকেই তিনি প্রচণ্ড মেধাবী এবং স্বাধীনচেতা ছিলেন। ছোটবেলায় তার শিক্ষা আরম্ভ হয় খেলাতন্ত্র ইনস্টিটিউশনে। বাল্যকালে তিনি গুপ্ত বিপ্লবী সংগঠন আত্মোন্নতি সমিতির সদস্য হন। 12 বছর বয়সে তিনি সান্নিধ্য লাভ করেন বিপিন বিহারী গাঙ্গুলি, অনুকূলচন্দ্র মুখোপাধ্যায়, প্রভাষচন্দ্র দে, গিরীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ বিশিষ্ট নেতাদের। সেখানে তাকে সাঁতার, লাঠি খেলা, বক্সিং সবই শেখানো হতো। তার আত্মজীবনী নিঃসঙ্গ বইতে তিনি লিখেছেন যে সে যুগে বিপ্লবী দলে যোগ দিলেই বিপ্লবী হওয়া যেত না। তার পূর্বে সেই দলের নেতারা ছেলে মেয়েদের সাঁতার, ব্যায়াম ইত্যাদি সব কিছু শেখাত, শত্রুদের দ্বারা বিপদগ্রস্ত হলে যাতে আত্মরক্ষা করা সম্ভব হয়। তার কথায় আশুদা ছিলেন লাঠির ওস্তাদ, প্রভাসদা অর্থাৎ প্রভাষচন্দ্র দে শেখাতেন ছোড়া খেলা ও জুজুৎসু, রাজমোহনদা ও বিপিনদা অর্থাৎ বিপিন বিহারী গাঙ্গুলি ছিলেন বক্সিংয়ের, ও অশেষদা ছিলেন সাঁতারের শিক্ষক। প্রতি রবিবারে সকালে বাবুঘাটে সাঁতার শিখতাম। খেলার মধ্যে ঢাপসা ও কাবাডি ছিল প্রিয়। ওতে পয়সা খরচ ছিল না, খালি গায়ে মালকোঁচা বেঁধে নেমে গেলেই হলো। পয়সা তখন কোথায় পাবো? আমরা অধিকাংশ ছিলাম গরিব বাঙালি ছেলে। কিন্তু আনন্দ বা দেহ গঠনের পক্ষে এই বিনা পয়সার খেলাগুলি কিছু কম উপযোগী ছিল না। আজকাল তো খেলার আনন্দ আয়োজন অর্থ ব্যয় সাপেক্ষ। এটা দরিদ্র দেশের পক্ষে ভালো কি? এসব ব্যয়বহুল খেলার কতটা জনসাধারণের আয়ত্তের মধ্যে আর কতটা ধনী বিদেশিদের অনুকরণে গ্রহণ করা হয়েছে, এটা কিন্তু ভাববার বিষয়। জাতীয় খেলা তো শুধু ধনীদের জন্য হতে পারে না।
তিনি আরও লিখেছেন, আজ দেশ রক্ষণের আয়োজনে সাধারণ লোকেদের মধ্যে যে দেহচর্চার প্রয়োজন, যা সৈনিক হলে কাজে লাগতে পারে, তা দেখতে পাই না। লক্ষ লক্ষ লোক বহু অর্থ ব্যয়ে খেলা দেখে আনন্দ উপভোগ করতে যায়, দুঃখ নাই, কিন্তু নিজেদের দৈহিক অনুশীলন কোথায়? কাল যদি দেশ শত্রু দ্বারা আক্রান্ত হয়, শুধু সৈনিকদের নিয়ে দেশ রক্ষা সম্পূর্ণ সম্ভব হতে পারে কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। এতে স্পষ্ট বোঝা যায় যে অতি শৈশব থেকে সতীশচন্দ্র দে ও তার মতো আদর্শবাদী লোকেদের মাথায় সর্বক্ষণ একটাই চিন্তা থাকত, তা হলো কি করে দেশকে বৈরীদের হাত থেকে রক্ষা করা যায়। এক দুর্গাপূজার অষ্টমীতে বুক চিরে রক্ত দিলেন দেবীরূপিণী দেশমাতৃকাকে এবং স্বদেশ মন্ত্রে দীক্ষিত হলেন। সে সময়টার কথাও তিনি লিখে গিয়েছেন। পূজার অষ্টমীর দিনে প্রাতে দেবী প্রতিমার সম্মুখে প্রণাম করে দীক্ষায় বসলাম। একজন তীক্ষ্ণ ছোড়া দিয়ে বুকের মাঝখানে অল্প চিরে দিতে একটু রক্ত বেরুল। বেলপাতায় সেটুকু মাখিয়ে দেবীর পায়ে অঞ্জলি দিয়ে বললাম, মা, আমার দেহপ্রাণ তোমার সেবায় উৎসর্গ হলো। ওই দেবী যেন দেশমাতা। পূজার্চনা ব্যতীত আরও কিছু অনুষ্ঠান হতো। তার কথায় সন্ধ্যায় বীরাষ্টমী উৎসব। সভানেত্রী এলেন শ্রীমতী সরলা দেবী চৌধুরানী, শুভ্র সিল্কের শাড়ি পরিহিতা। হুঙ্কার সমেত কত বড় লাঠির খেলা, কত বীরত্বব্যঞ্জক তলোয়ার ঘোরানো, বক্সিং, ফেন্সিং, কুচকাওয়াজ দেখানো হলো। মনে হলো দেশের স্বাধীনতার যুদ্ধের প্রস্তুতির আর অসম্পূর্ণ নাই, ঝাঁপ দিয়ে পড়লেই হয়। রাজা সুবোধ মল্লিকের ওয়েলিংটন স্কোয়ারের বাসভবনে শিবাজি উৎসব হল। মার্থার্জার সোর্ড খেলা, শিশির ঘোষ ও আশুদার বড় লাঠির মারের খেলা, লাঠির সারবন্দি ড্রিল, যেন দুই দল পরস্পর যুদ্ধ করছে। রাত্রি পর্যন্ত কত কি ক্রীড়া কৌশলের প্রদর্শন হল। সভাপতি জমিদার পাল চৌধুরী মহাশয় তার বাহুর পেশি দেখালেন। এসব দেখে বালক মনে ভাবতাম, ইংরেজের সাধ্য নাই এদেশ পরাধীন রাখতে পারে। সভা শেষে আমাদের মলঙ্গাপল্লীর দুর্গাদা গাইলেন। স্বদেশী আন্দোলনের সময়টা তার নিঃসঙ্গ নামক আত্মজীবনীতে লিপিবদ্ধ রয়েছে। তার কয়েকটি লাইন উদ্ধৃত করলাম। বাংলা স্বাদেশিকতার চেতনা উপলব্ধি করে জাতীয়তা ও শিল্পোন্নতির পথ ত্যাগ করল না। বঙ্গলক্ষ্মী মিল, বেঙ্গল কেমিক্যাল ব্যাংক, বেঙ্গল টেকনিক্যাল ইত্যাদির সৃষ্টি হল। তাতে পরনের জন্য স্বদেশি কাপড় পাই, রোগের জন্য ঔষধ পাই। স্বদেশি শিল্পের মূলধনের অভাব না হয়, সরকারি স্কুল কলেজ থেকে স্বদেশি ছেলেমেয়েরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়। স্বনামধন্য রাসবিহারী ঘোষ, ময়মনসিংহের মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী, রাজা সুবোধ মল্লিক ইত্যাদি মহাপ্রাণরা মুক্ত হস্তে দান করলেন। স্মরণীয় হীরেন্দ্র দত্ত, সত্যানন্দ বোস আদি নিঃস্বার্থ কর্মীদল স্বদেশী সংস্থা গড়ে তুললেন। অরবিন্দ বরোদা রাজ্যের উচ্চ বেতনে ও গৌরবের পদত্যাগ করে সামান্য আয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যোগদান ও দেশের সেবায় আত্মনিয়োগ করলেন। অগ্নিযুগের সময় সতীশচন্দ্রদের ডিকসন লেনের বাড়িটা বিপ্লবীদের একটি ছোটখাটো ঘাঁটিতে পরিণত হয়েছিল। তিনি লিখেছেন, বাড়িটা অনেকটা মেসের মতো। বিপ্লব কর্মের আলোচনা পরামর্শকালে খাওয়া চলত মুড়ি বেগুনি। তখন চা বিস্কুটের প্রচলন ছিল না। কলেজে ভর্তি হওয়ার পূর্বেই তার সঙ্গে সাক্ষাৎ হয় আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের। তিনি ছিলেন ঘোর সশস্ত্র আন্দোলন বিরোধী। বলতেন, স্বদেশী পণ্যদ্রব্যের বাণিজ্য করে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে জবাব দেওয়া যেতে পারে। তিনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেন। তিনি ছিলেন রসায়নের ছাত্র। তাই দলনেতা বিপিন বিহারী তাকে বোমা তৈরির দায়িত্ব দিলেন। সেই কৌশল শিখতে তাকে চন্দননগর যেতে হলো। সেখানে কৌশল আয়ত্ত করে এবার নিজের বাড়িতেই বোমা প্রস্তুত করতেন, আর ধাপার মাঠে ক্যাপ লাগিয়ে তা দূরে নিক্ষেপ করে তার মারণ শক্তি পরীক্ষা করা হতো। 1912 সালে সহসা দামোদর নদীতে বন্যা হয়, আর তাতে হুগলি, বর্ধমান আর মেদিনীপুরের অংশ জলে প্লাবিত হয়।
বিপ্লবী দল আর্তের সাহায্যে কোমর বেঁধে মাঠে নামলেন। প্রেসিডেন্সি কলেজে উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত দল গেল তারকেশ্বরের উদ্দেশ্যে। সতীশচন্দ্রও গেলেন তাদের সঙ্গে। সঙ্গে নিলেন চাল, ডাল, লাইফ বয়, ঔষধ আর জামাকাপড়। তার কথায় ট্রেন গেল হরিপাল অবধি। তারপরে রেল লাইনের উপর শুয়ে রাত কাটিয়ে ভোরে রওনা হলাম কাঁধে নৌকো নিয়ে। ভাবতে অবাক লাগে কত কষ্ট সহ্য করেছিলেন তিনি এবং তাঁর সমবয়সী বিপ্লবীরা, কিন্তু এক মুহূর্তের জন্যেও ক্লান্ত হননি। তাঁর লেখায় ফুটে ওঠে সেখানকার ভয়াবহ পরিস্থিতির কথা। চারিদিকে জল, জল, শুধু জল। তারই মাঝে ক্ষুদ্র দ্বীপের মতো চাষিদের ঘরের চালা জেগে আছে ও গাছগুলোর উপরাংশ দেখা যাচ্ছে। কোথাও বা মরা গরু বাছুর ভেসে যাচ্ছে। ফিরে গিয়ে তিনি একটু অসুস্থ হয়ে পড়েন। এবার তার কিছু বৈপ্লবিক কর্মকাণ্ডে আলোকপাত করা উচিত। আত্মোন্নতি ও অন্যান্য বিপ্লবী সংগঠন সমিতির সদস্যরা ঠিক করলেন যে একটা বড় রকমের বিপ্লব করার জন্য অসংখ্য পিস্তল, বোমা ও টোটার প্রয়োজন। দলের 3 জন দুর্ধর্ষ নেতা বিপিন গাঙ্গুলি, অনুকূল চন্দ্র মুখোপাধ্যায় এবং গিরিন বন্দ্যোপাধ্যায় পরামর্শ করে শ্রীশ মিত্র ওরফে হাবুকে 4 টাকা দিয়ে জেটি সরকারের কাজে লাগিয়ে দিলেন। এই হাবু মিত্র কাজের ফাঁকে সুযোগ পেলেই বন্দুকের টোটা সরাতেন। একদিন সুযোগ এসে গেল। কাশ্মীর সরকারের 400 মাসার পিস্তল ও 4 লক্ষ রাউন্ড টোটার চালান এলো। বিপ্লবীরা ঠিক করলেন এই মাল থেকে এক গাড়ি সরানো হবে। হাবু মিত্র পূর্বেই গাড়োয়ানকে অতিরিক্ত মদ্যপান করিয়েছিল, তাই বেচারার অজ্ঞাতেই বহু অস্ত্র চুরি যায়। সতীশচন্দ্র তখনও কিছু জানতেন না। সারাদিন কলেজের গবেষণাগারে কাজ করে বাড়ি ফিরে জামা জুতো সবে ছেড়েছেন, সহসা বিপিন বাবুর ডাক এলো। বিপিন তার ডাক। অগত্যা খালি গায়ে বাইরের বটতলায় গেলেন তিনি। বিপিন তার নির্দেশ মতো বসন্ত ও জগৎ নামে 2টি ছেলের সঙ্গে গেলেন হিদারাম ব্যানার্জি লেনে জেলেপাড়া গলির মোড়ে। সাধারণ কুলিমজুর সেজে তারা মাল ভরা বাক্সগুলি সযত্নে পৌঁছে দিলেন এক পরিচিত ভুজঙ্গধরের বাড়িতে। শোনা যায় এই রডা কোম্পানির অস্ত্র লুঠে নাকি পরোক্ষভাবে সাহায্য করেছিল কিছু ধনী মারোয়ারি। তাদের মধ্যে অন্যতম অধুনা ধনকুবের শিল্পপতি ঘনশ্যাম দাস বিড়লা। এই আধুনিক অস্ত্রগুলি পেয়ে বালেশ্বরের বাঘাযতীন, চিত্তপ্রিয় আদি বীরগণ লড়েছিলেন। এত কিছু রোমহর্ষক কাজ করেও তিনি কিন্তু শান্তভাবে কলেজে যেতেন এবং অধ্যয়ন করতেন। প্রেসিডেন্সি কলেজে তখন তার সঙ্গে পড়ছেন সুভাষচন্দ্র বসু। সেখানে প্রফেসর ওটেন ছাত্রদের অপমান করতেন, বাঙালি জাতিকে বর্বর জাতি বলে প্রকাশ্যে নিন্দা করতেন। শেষ পর্যন্ত সুভাষ বসু, অনঙ্গ দাম এবং আরও কিছু ছাত্র মিলে একদিন প্রফেসর ওটেনকে প্রহার করে বাঙালি জাতির অপমানের প্রতিশোধ নিলেন। বলাই বাহুল্য, প্রত্যেক ছাত্রকে শনাক্তকরণ না করতে পারলেও সুভাষ ও অনঙ্গকে চিহ্নিত করা গেল। তাদের দুজনকে কলেজ থেকে বহিষ্কার করা হলো। এই সময়ই এই কাণ্ডের সঙ্গে কোনো এক অজ্ঞাত কারণে জড়িয়ে পড়ল সতীশচন্দ্রের নাম। মজার কথা হলো তিনি সেই সময় কলেজেই ছিলেন না। নিজের ভদ্রাসনে বিপ্লবী দলের জন্য বোমা একত্র করে প্যাকেট বাঁধতে গিয়ে বিস্ফোরণে তিনি সাময়িকভাবে অন্ধ হয়ে যান। পরে সেরে উঠে কলেজ যেতেই তাকে প্রশ্ন করা হলে তিনি সঠিক উত্তর দিতে পারেননি। পাছে বাড়িতে বসে গোপনে বোমা প্রস্তুত করার সত্যটা ফাঁস হয়ে যায়, তাই এমনভাবে দেশের স্বাধীনতার জন্য তিনি নিজের উজ্জ্বল ভবিষ্যৎ পর্যন্ত দেশমাতৃকার পবিত্র চরণে নিবেদন করলেন। কিন্তু এই ঘটনার অনতিকাল পরে শুরু হয় এই মহান বিপ্লবীর জেল যাত্রা। তখন বাংলার গভর্নর ছিলেন লর্ড কারমাইকেল। দেশের নামকরা লোকেদের ডেকে ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট জারি করা হলো। আচার্য প্রফুল্ল রায় সতীশ দে ও বাকি ছাত্রদের সতর্ক করলেন, এবার পুলিশ প্রশাসন ধরপাকড় শুরু করবে। আইবি পুলিশের বড় কর্তা তখন চার্লস টেগার্ড। তিনি স্বয়ং এলেন কলেজে। এর 3-4 দিন পর 4 মার্চ রাতে
পুলিশ সতীশচন্দ্রের বাড়িতে আসে। খানা তল্লাশি করে কিছু না পেলেও তাকে গ্রেপ্তার করা হয়। তাকে জেরা করেছিলেন টেগার্ট ও লেম্যানের মতো দুঁদে গোয়েন্দা প্রধান। তিনি সুচতুরভাবে সেই সব প্রশ্নের উত্তর দিলেন। প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় লালবাজার। সেখান থেকে একটি বিল্ডিংয়ে নিয়ে যাওয়া হয়। তারপর তিনি আইবি অফিসে ইংরেজ কুলের অধিপতি টেগার্ডের কাছে। তার সে অভিজ্ঞতার কথা তিনি বলতে গিয়ে লিখেছেন, পরদিন প্রাতেই আমায় নিয়ে গেল ইলিজিয়াম রোডের আইবি অফিসের টেগার্ডের কাছে। তার নাক উঁচু ও চোখ তীক্ষ্ণ, যাতে আইরিশ, নিজের দেশ পরাধীন, আর সে আমাদের জ্বালাতে এসেছে, এমনি অর্থের মোহ। তিনি আমায় ঘন্টার পর ঘন্টা নানা রূপে জেরা করলেন। আমি পাশ কাটিয়ে উত্তর দিতে লাগলাম। যেমন যখন জিজ্ঞাসা করলেন বিমান ঘোষকে চেনো কিনা, বললাম বিমান বোসকে চিনি, সে আমার কলেজের সহপাঠী। তখন টেগার্ড বললেন বোস নয়, ঘোষ। আমি বলি ঘোষ বলে জানি না, তবে বোসকে চিনি। তারপর 4 দিন টেগার্ডের সঙ্গে প্রশ্নোত্তর চলল। সে যেন বুদ্ধির লড়াই। কোনো প্রশ্নেরই উত্তর দেব না এ ভাব দেখায়নি, কিন্তু প্রত্যেক উত্তর এড়িয়ে যায়। টেগার্ডের প্রশ্ন শেষ হলে পরদিন এলো আইবির সহকারী কমিশনার লোম্যান, সঙ্গে তার স্ত্রী। আমায় তার মোটরে নিয়ে মেডিকেল কলেজের ডাক্তার ম্যাকের কাছে নিয়ে গেলেন। ডাক্তার আমার মুখের ও হাতের পোড়া দাগগুলো পরীক্ষা করে জিজ্ঞাসা করলেন কিভাবে পুড়ল। আমি উত্তর দিলাম স্টোভ ধরাতে গিয়ে বেশি স্পিরিট পড়ে আগুন লেগে গিয়েছিল। আঘাতের চিহ্ন ছিল না বলে রিপোর্ট এলো বোমা বিস্ফোরণে নয়, স্টোভ জ্বালাতে এমন সম্ভব। এরপর প্রেসিডেন্সি জেলের কুখ্যাত 44 ডিগ্রি সেলে আটক করা হয় তাকে। সেখানকার অত্যাচারের কথা তিনি লিখেছেন তার আত্মজীবনীতে। এরপর তাকে কুতুবদিয়া দ্বীপে অন্তরীণ করে রাখা হয়। সেখানকার দৃশ্যের বর্ণনা রয়েছে তার আত্মজীবনীতে। প্রাতে কর্ণফুলী নদীর বন্দর থেকে সমুদ্রগামী জাহাজ চলল ধীরে ধীরে মোহনার দিকে, সাগরের পানে। ডিফেন্স অ্যাক্টের বন্দী আমরা 20 জন, বহু সিপাহী ও সান্ত্রী নিয়ে রওনা দিলাম। নদী যেখানে সাগরে মিশেছে, নদীর জলের ঘোলা ও সাগরের রং সবুজ। রেখার ওপারে অনন্ত বারিধি, তরঙ্গ নৃত্যে কলরলে চিরদোদুল্যমান। জাহাজ ছেড়ে নৌকোয় করে তীরে অবতরণ করলাম। হাঁটু পর্যন্ত কাদায় ডুবে গেল। মনে কিন্তু অসীম আনন্দ। কে নির্বাসনে এসেছি, হেথায় সাগরে আনন্দ, হাওয়ায় মুক্তি, এই অভিনব। রবিনসন ক্রুসোর কথা মনে পড়ল। ভাবলাম হয়তো এই দ্বীপটি আমাদের ভবিষ্যৎ জীবনের কলোনি। মন্দ কি, দ্বীপের ছোট হাট, সপ্তাহে 2 দিন বসে, স্থানীয় জিনিসগুলো পাওয়া যায়। কুতুবদিয়া দ্বীপে অবস্থানকালে ওনার সাক্ষাৎ হয় সেখানকার দারোগা বসন্তবাবুর সঙ্গে। খুব উদার মনের মানুষ ছিলেন তিনি। হয়তো মনে মনে পরাধীনতার জ্বালা অনুভব করতেন, কিন্তু কিছু বলতে পারতেন না প্রশাসনের সঙ্গে সরাসরি যুক্ত থাকার জন্য। পুলিশ মহলে সকলে তাকে নাকি আধ পাগলা বলতো। তার সঙ্গে একটা সখ্যতা গড়ে উঠেছিল বলাই বাহুল্য। সেই দ্বীপে একটি নির্জন কুটিরে থেকে সেখানকার প্রাকৃতিক নয়নাভিরাম রূপ দর্শন করতে করতে দিন কাটত। তার কথায় সেই নির্জন কুটিরে বেশি সময় কাটত সমুদ্র ও আকাশের দিকে চেয়ে। জলোচ্ছ্বাস তরঙ্গ আছড়ে আছড়ে পড়ত বাঁধের উপর। দেখতাম সমুদ্র জলে কখনো নীলাভ সবুজের মেলা, কখনো তার স্থানে স্থানে মেঘের ধূসর ছায়া, কখনো শান্ত স্থির জল টলটল করছে, কখনো সফিন তরঙ্গে উচ্ছ্বসিত, কখনো মৃদু সুরে যেন ঘুম পাড়েনি গান গাইছে, কখনো বা প্রবল গর্জন চলছে। কিন্তু যখন কলকাতায় ফিরে যাওয়ার আদেশ এলো প্রশাসন থেকে, তখন খানিকটা বাধ্য হয়ে এই স্থান ছেড়ে চলে যেতে হলো তাকে। এমনকি একটা তেঠেঙা কুকুর যে প্রতিদিন তার কাছে আহারের ভুক্তাবশেষ খেত, সেও জাহাজঘাটায় তাকে নীরবে বিদায় জানাতে উপস্থিত ছিল। সেই সারমেয়টির নীরব সকরুণ বিদায় আমৃত্যু ভুলতে পারেননি তিনি। এরপর বাঁকুড়া জেল।
স্বাস্থ্যহানির জন্য কখনো দার্জিলিং জেল, কখনো হাজারিবাগ জেলে পাঠানো হয়। হাজারিবাগ জেলে থাকার সময়ই তার পুরনো সঙ্গী ও ইতিহাসের তাবড় তাবড় বিপ্লবীদের সঙ্গে সাক্ষাৎ হয়। হঠাৎ এই হাজারিবাগ জেলে থাকাকালীন ঘটনাটা ঘটল। 1916 সালের শেষ দিকে ডেপুটি কমিশনার বসন্ত চ্যাটার্জি খুন হলেন বিপ্লবীদের হাতে। তখন পুলিশ অমানবিক অত্যাচার শুরু করল। ভারতপ্রেমী অ্যানি বেসান্ত এর প্রতিবাদে গর্জে উঠলেন। এই সময় হাজারিবাগ জেলের কিছু পাঞ্জাবি রাজনৈতিক বন্দী জেল ভেঙে পালানোর চেষ্টা করে, তবে অধিকাংশই ধৃত হন। তাদের উপর পুলিশ প্রশাসন কিরূপ অত্যাচার করেছিল সেটা বোঝা যায় তাঁর কথায়। শুনেছি ভারতীয় ও ইউরোপীয় আইবি পুলিশের জন কয়েক তাদের উপর অনেক ভীষণ অত্যাচার পদ্ধতি উদ্ভাবন করেছিল। অন্ধকার খুপড়িতে পুড়ে রাখা, খাবার বা তেষ্টার জল না দেওয়া, এসব তুলনায় কিছুই নয়। হাতে হাতকড়া লাগিয়ে প্রচণ্ড ধাক্কা দিয়ে দেওয়ালে মাথা ঠুকে রক্তপাত করে দিত। হাত পা বেঁধে জমির উপর ফেলে সবুট পদাঘাত করত। মাথার চুলগুলো টেনে টেনে ছিঁড়ে দিত। নখের মধ্যে সূঁচ ফোটাত, বৈদ্যুতিক চার্জ লাগাতো, অঙ্গবিশেষের উপর বুট দিয়ে ডলতো। তার উপর অকথ্য গালিগালাজ আর সঙ্গীতের নাম বলবার জন্য ধমক দিত। শেষে 1920 সালে সতীশচন্দ্র মুক্তি পান। এরপর একটা অদ্ভুত পরিবর্তন এলো তার মধ্যে। সশস্ত্র আন্দোলন ছেড়ে গান্ধীজির অহিংস আন্দোলনের প্রতি তার আস্থা বাড়তে লাগলো। আচার্য রায়ের অনুপ্রেরণায় তিনি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রসারে ব্রতী হন। শিল্পোদ্যোগী সংগঠন ফসমির প্রতিষ্ঠাতা ছিলেন তিনি প্রতিষ্ঠা করলেন বেঙ্গল ইলেকট্রিক ল্যাম্প, বেঙ্গল বেল্টিং, রেড ব্যাংক টি এস্টেট। জেল থেকে বেরিয়ে আর তেমন কোনো মারাত্মক বৈপ্লবিক কাণ্ড না করলেও সশস্ত্র বিপ্লবীদের সঙ্গে সংস্রব ছিন্ন করেননি। বিপিন গাঙ্গুলি ব্যতীত ওনার জীবনকে আরও এক বিপ্লবী গভীরভাবে প্রভাবিত করে। তিনি হলেন হরিকুমার চক্রবর্তী। 1915 সালে জার্মানি থেকে আসা অস্ত্র আমদানির প্রচেষ্টার সময় যিনি হ্যারি অ্যান্ড সন্স নামে দোকান খুলেছিলেন, তাকে সতীশচন্দ্র ও তার সমবয়সী বিপ্লবীরা বলতো ঠাকুরদা। তার সঙ্গে জড়িত একটি কথা সতীশচন্দ্র লিখে গিয়েছেন, যেখানে হরিকুমারের বিপ্লবী সত্তার পরিচয় পাওয়া যায়। চাংড়িপোতায় তার বাড়িতে সতীশচন্দ্র সহ জেল ফেরত অনেক বিপ্লবী গিয়েছিল পংক্তি ভোজনে। সেখানে উচ্চ এবং নিম্ন দুই বর্ণেরই লোক ছিল। হরিকুমার নিম্ন বর্ণের লোকেদের প্রথমে খাদ্য পরিবেশন করতেই উচ্চ শ্রেণীর মানুষরা ক্ষিপ্ত হলেন। তারা ছোট জাতির সহিত একত্রে আহার করিবেন না। জাতি ধর্ম নির্বিশেষে সতীশচন্দ্ররা কেন বসল সে নিয়েও প্রশ্ন তুলল গ্রামের উচ্চ শ্রেণীর মানুষরা। হরিকুমার জবাব দিলেন, যারা জাতি ধর্ম নির্বিশেষে বসেছে তারাই প্রকৃত স্বদেশী, অর্থাৎ ভ্রাতৃত্বে এক জাত। আমি নিজেও একজন স্বদেশী, তাই এটাই আমার সমর্থন রয়েছে। সশস্ত্র বিপ্লবের পূজারী হলেও তার মন ছিল অত্যন্ত কোমল এবং সংস্কারমুক্ত। ঘটা করে ঠাকুর পুজো করার তিনি ছিলেন ঘোর বিরোধী, তবে ঈশ্বরের প্রতি বিশ্বাস তার সর্বদা ছিল। তিনি কোনোদিন বিবাহ করতে চাননি, কিন্তু পরিবারের জন্য বিবাহ করলেন লীলাবতী দেবীকে। খুব সাধারণ জীবনযাপন করতেন, খুব মিশুকে ছিলেন। তার সঙ্গে আলাপ করে প্রীত হয়েছিলেন স্বয়ং বাংলার গভর্নর লর্ড রুল্যান্ডসে, যিনি সেই সময়ে জেল পরিদর্শনে এসেছিলেন। তিনি ছিলেন খুব রবীন্দ্র ভক্ত। তার ছোট পুত্রবধূ মীরা দেবী ছাড়া সতীশচন্দ্র দেকে সচক্ষে দেখেছেন এমন কেউ আর ইহজগতে নেই। সতীশচন্দ্রের রবীন্দ্রানুরাগের কথা বলেন মীরা দেবী। বাবা সবসময় রবি ঠাকুরের কবিতা, গান, নাটক, উপন্যাস এসবের চর্চা করতেন। কথায় কথায় তার বাণী উদাহরণস্বরূপ বলতেন। বাবা এতটাই রবি ঠাকুরের ভক্ত ছিলেন যে রাতে শোয়ার আগে আমার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত না শুনে ঘুমোতেন না। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিধানচন্দ্র রায়, রমেশচন্দ্র মজুমদার প্রমুখ বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপ ছিল তার। অবশেষে 1971-এর 13 জুলাই তার জীবনাবসান হয়। তার অন্তিম সময়ের কথা তার পুত্রবধূ শোনান। বাবার শরীরটা হঠাৎ খুব খারাপ হয়ে গেল। স্থানীয় ডাক্তার রাধিকানাথ বাবুকে ডাকা হলো।
তিনি এসে বাবাকে দেখে তখনই বললেন, বৌমা, শিগগির গঙ্গাজল আনো। গঙ্গাজল আনা হলে বাবাকে খাওয়ানোর সঙ্গে সঙ্গে তার ঘাড়টা ধীরে ধীরে কাত হয়ে যায়। শান্তিতেই মারা যান বাবা। এই ছিল বিস্মৃত বিপ্লবী ও দেশপ্রেমিক সতীশচন্দ্র দের কাহিনী। ওনাকে আমার আত্মীয় বললে অত্যুক্তি হবে না। ওনার ছোট পুত্রবধূ মীরা দেবী হলেন আমার পিসি ঠাকুমা। কোনো কেউকেটা দলনেতা না হলেও তার ভারতের স্বাধীনতা আন্দোলনে অবদান অনস্বীকার্য। তিনি অনেক কায়িক পরিশ্রম করেছেন যাতে আজকের নবীন প্রজন্ম হাসতে পারে। স্বাধীন দেশে এক একটি মহীরুহ হতে পারে। তারা হয়তো মহীরুহ হয়েছে, কিন্তু তারা তাদের শিকড়কে ভুলে গিয়েছে, হয়ে গিয়েছে আত্মবিস্মৃত। তাই তো সতীশচন্দ্র দের মতো লক্ষ লক্ষ দেশপ্রেমিক বিস্মৃতির অতল জলে তলিয়ে গিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এপিসোড। কেমন লাগলো আমাদের আজকের পর্বটি তা অবশ্যই জানান কমেন্ট বক্সের মাধ্যমে। এছাড়াও আপনারা যদি চান যে আপনাদের পছন্দের কোনো বিষয় নিয়ে আমরা কাজ করি, তাও আমাদের জানান। আর হ্যাঁ, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করে রাখুন আমাদের পরবর্তী এপিসোডের আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই। আবার ফিরে আসবো নতুন এক এপিসোড নিয়ে। ধন্যবাদ।